কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপরও তোমাকেই কিছু স্মৃতি বলা। কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা। দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপরও তোমাকে কিছু স্মৃতি বলা। বলি কথা, শুনি স্মৃতি, কখনো বেদনার, কখনো সুখের, কখনো চেপে রাখা দীর্ঘ শ্বাস, কখনো কথা মালায় কত উচ্ছ্বাস। সুখ আর দুঃখ এসো করি পারাপার। আমি, তুমি আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি যিনি, তিনি কি বলবো, তাকে কি পরিচয় যে পরিচিত করব আপনাদের কাছে আমি ঠিক নিজে বুঝতে পারছি না। ফেলুদা, অপু, অমল নাকি পুলুদা, বুঝতে পারছি না। কি যে করব বুঝতে পারছি না। চলুন তার সঙ্গে সরাসরি আলাপটাই করিয়ে দিই। আমার সঙ্গে এখানে বসে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কেমন আছো? আমি তো খারাপ থাকবো না বলে ঠিক করে রেখেছি। আচ্ছা, কেন, খারাপ থাকার তো কোনো মানে হয় না। কেউ জিজ্ঞেস করলে বলেন কিরম আছেন, আমাদের বয়সী লোকেরা সবাই বলে ওই জানেন এটা অসুবিধা ওইটা ইয়ে, ও আমার বলতে ভালো লাগে না। শরীর ভালো আছে? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। মন? মন তো চিরতরুণ, সে তো ভালো থাকবেই। চিরতরুণ সৌমিত্রদা তুমি, তাই তো? তাই তো? তাই। তো এই সৌমিত্রদা এই মুহূর্তে কি করছে? যা সত্যি কথা বলতে কি, যা করে আসছি তাই করে যাচ্ছি। অর্থাৎ নাটক করছি, সিনেমায় অভিনয় করছি, এখন তো এই কয়েক বছর নতুন একটা উপদ্রব হয়েছে সিরিয়াল, টেলিভিশন, সেগুলোও করতে হচ্ছে, সে ছাড়া তো বাঁচার উপায় নেই। আর তাছাড়া আরও 5 কাজে জড়িয়ে গেছে নিজের জীবন। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে দুটো অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে আর্টিস্টদের যেটা ইউনিয়ন, আর্টিস্ট ফোরাম, সেটার সঙ্গে আমি জড়িত, সেটারও আমি সভাপতি। এবং একটা আছে সিনেটাল ওয়েলফেয়ার ট্রাস্ট, সেটা থেকে কিছু ওই আর কি যারা নিডি ডিস্ট্রেস তাদের জন্য কাজকর্ম করা দুস্থ হয়। শিল্পী যাদেরকে হ্যাঁ, বলতে ইচ্ছে করে না সেই শিল্পী কথাটা। এবং টেকনিশিয়ান আচ্ছা, উভয়দেরই জন্য একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টেরও আমি চেয়ারম্যান। এবং সেই ট্রাস্টের কাজটা আমি নিজে খুব কি বলবো সাগ্রহে করি। তার কারণ আমি জানি যে এই কাজটা তো সবাই তো মানে সরকারের দিকে মুখের দিকে তাকিয়ে থাকতে পারে না যে সব কাজ সরকার করে দেবে। নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। যারা বয়স হয়ে গিয়েছে, 50 বছর ধরে হয়তো ইন্ডাস্ট্রিকে সার্ভ করেছেন, এখন খেতে পান না, তাদের একটা পেনশনের ব্যবস্থা করা। হয়তো আমরা 650 জনের বেশি লোককে প্রতি বছর হেলথ ইন্স্যুরেন্স করে দিই। আচ্ছা, তারপরে যারা সত্যি সত্যি নিডি, শুধুমাত্র নিডি নয়, যারা মেরিটোরিয়াস, সেরকম আর্টিস্ট এবং টেকনিশিয়ানদের ছেলেরা যাদের পড়াবার সামর্থ্য নেই, আমরা তাদের সমস্ত পড়াশোনার খরচ বহন করি। আচ্ছা, এরকম কিছু কিছু কাজ আমাদের এখান থেকে করা হয়, যেটাতে আমি নিজে খুব আগ্রহ নিয়ে করি। এইসব নিয়ে চলে যাচ্ছে আর কি। কি কি উপাধিতে ভূষিত তুমি? ওরে বাবা, সে তো আমি জানি না কি না, বলে। সম্প্রতি তুমি দেশিকোত্তম হ্যাঁ, আমি দেশিকোত্তমের পেয়েছো। পেয়েছি। তার আগেও সেই দেশিকোত্তমটা আসলে তো অনারিস কচা, মানে অনারি ডক্টরেট, সেরকম 4টে ইউনিভার্সিটি থেকে আমি পেয়েছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি। তবে কতকগুলো এই ধরনের খেতাব, এগুলোর আমার আগে একদম আমার ভালোই লাগতো না। মনে হতো এর অর্থ কী, এগুলোর জন্য তো কাজ করিনি, কাজ তো করেছি মানুষকে আনন্দ দেওয়ার জন্যে।
এখন মনে হয় যে এই খেতাবগুলোর যদি আমি সবটাই বর্জন করি তাহলে যারা আমায় ভালোবাসে তারা দুঃখিত হয়। হ্যাঁ হ্যাঁ, তারা মনে করে যে আমার এগুলো আমার ঘাড়ে এসে পড়ুক। যেটা অনেকে রবীন্দ্রনাথ যখন তার নাইট খেতাব, হ্যাঁ উনি অবশ্য ওনার নিজের কারণে করেছিলেন, একটা বিশেষ কারণে, অনেকে দুঃখও পায় সেটা। হ্যাঁ, না অনেকে দুঃখ পায়, আজকে, সেই হ্যাঁ। জন্যই আমি এখন বলছি ঠিক আছে এগুলো। পদ্মভূষণ যখন দিয়েছিল 2 বছর আগে, সেটা নিশ্চয়ই আমি আমি যে নিয়ে ভুল করিনি সেটা প্রমাণ পেয়েছিলাম। এত হাজার হাজার মানুষের চিঠি, ফোন কল তারপর আসতে লাগলো যে আপনার অনেকদিন আগে পাওয়া উচিত ছিল, হেন তেন এই সমস্ত। তখনই বুঝলাম যে তারা খুশি হয়েছে। তো মানুষের জন্যই তো কাজ করা, মানুষ যদি খুশি হয় তাহলে তো ভালোই লাগে। আমি, তুমি, আর আমি, তুমি, আর সেই জন্যই তো কাজ করা, মানুষ যদি খুশি হয় তাহলে তো ভালোই লাগে। একটা সম্মান বেশি আমার নিজের খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে ফ্রেঞ্চ গভর্নমেন্টের একটা সর্বোচ্চ সম্মান, যেটা কমান্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স, ও, সেটাও পেয়ে গেছো? সেইটি দিয়েছিলেন তারা আমায়। তা এখন শুধু স্যার সৌমিত্র চট্টোপাধ্যায়টা বাকি। হ্যাঁ, যাই হোক, সৌমিত্রতা, তোমার ছেলেবেলার কথা যদি একটু বলো। আমার ছেলেবেলা মানে আমি তো কলকাতা শহরের মানুষ নই, মানে কলকাতা শহরের মানুষ হয়ে উঠেছি। আমার বাড়ি যেখানে, সেটা নদিয়া জেলায় কৃষ্ণনগর বলে একটা, সেদের নদীর সদরও ছিল সেটি। কিন্তু আমরা যখন ছোট তখন সেটা প্রায় আধা ঘুমন্ত একটা শহর, মাত্র 35,000 লোক তাতে বাস করত। কিন্তু শহরটার একটা অন্য দিক থেকে কি বলবো, একটা সাংস্কৃতিক ঐতিহ্য ছিল। কেননা ভরতচন্দ্র একসময় ওই রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন সেখানে। আচ্ছা, সেই সব নিয়ে দ্বিজেন্দ্রলাল ওইখানে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং নাটকের দিক থেকে, থিয়েটারের দিক থেকে ওটা খুব ইম্পর্টেন্ট জায়গা। রামতনু লাহিড়ী ওখানে থাকতেন। এই সমস্ত নানা দিক থেকে শহরটার একটা ঐতিহ্য ছিল, এবং সেটাকে আজকের শহর বলতে যাবো যে তা মোটেই ছিল না। এক পা এগুলি গ্রাম, পাশ দিয়ে ছোট্ট সুন্দর একটা নদী, নদী পেরিয়ে ওপাশে আমরা নৌকো চুরি করি বলা যায়, নৌকো চুরি করে ওপারে চলে যেতাম, গিয়ে ছোলার ক্ষেত, মটরশুঁটির ক্ষেত থেকে সব চুরি করে খেয়ে আবার তাদের তাড়া খেয়ে আবার নৌকো চেপে পালিয়ে আসতাম। কিন্তু সেই দিক থেকে ছোটোবেলাটা খুব প্রকৃতির কাছেই ছিলাম আমরা। তবে আমরা তো তখন সত্যি কথা বলতে কি সচেতনভাবে কি বুঝতে পারতাম যে আমরা খুব প্রকৃতির কাছে আছি, তা তো নয়। কিন্তু এখন বুঝি, এবং সেটা যে মনের মধ্যে একটা পলি রেখে যায়, সেটা যে অনেক জরুরি। এবং সাধারণ মানুষের জীবন আমাদের এই ভূখণ্ডে, ধরো তোমাদের বাংলাদেশে কি আমাদের পশ্চিমবাংলায়, সাধারণভাবে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যাকে বলি, সেখানে সাধারণ মানুষের জীবন কিভাবে প্রবাহিত হয়, সেটা কলকাতা শহরে বসে সবটা বোঝা যায় না। বড় শহরে সেই জীবনটা সবসময় থাকে না। সেগুলোর যে ছোটবেলার থেকে আঁচ পেয়েছি, সেই জন্য এখনো যখন গ্রামে যাই আমার মনে হয় আমি দেশে ফিরলাম। আচ্ছা, পড়াশোনাটা কোথায় হয়েছে? পড়াশুনো নানা জায়গায় হয়েছে। যেন প্রথমে আমি কৃষ্ণনগরে একটা স্কুলে ভর্তি হই, CMS সেন্ট জন স্কুল, মিশনারি স্কুল, কিন্তু বাংলা মিডিয়াম স্কুল। আচ্ছা, তারপরে ক্লাস 5-এ যখন উঠলাম তখন আমার বাবা ওকালতি ছেড়ে দিয়ে চাকরি নিলেন, সরকারি চাকরি। সেই সূত্রে নানা জায়গায় বদলি হতে লাগলেন, এবং আমরা সেই একটা জায়গায় গিয়ে সেখানে গভর্নমেন্ট স্কুলে ভর্তি হতাম। শেষ পর্যন্ত হাওড়া জেলা স্কুল বলে একটা স্কুল ছিল, সেইখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করি। জেলা স্কুলের একটা অনেক বিশাল ঐতিহ্য ছিল। একসময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেখানে, আচ্ছা, আচ্ছা, ওইখানকারই উনি অরিজিনালি মানুষ, মানে পড়েছেন এবং তারপরে পড়িয়েওছেন কিছুদিন বোধহয়। তো আমরা সেটা খুব গর্ববোধ করতাম। তো সেই রকমভাবে হাওড়ায় থাকতে এলাম কৈশোরে আর কি বলতে পারো। আচ্ছা, এবং কৈশোরে পরে কলেজটা কাটলো সিটি কলেজ কলকাতায়, এবং সেই সময় কলকাতায় বসবাসও করতে এলাম। সেইটা একদিক থেকে খুব ভালো হলো। যতই গ্রাম ভালো লাগুক বা ছোট মফস্বল ভালো লাগুক, মফস্বলের জীবনের একটা সংকীর্ণতা আছে, তো সেইটাই কলকাতার মতন বড় শহরে এসে হঠাৎ কেটে গেল। রবীন্দ্রনাথের শহর, সুভাষচন্দ্রের শহর, সেই শহরে বাস করার একটা অন্য সামগ্রিক একটা চেতনার বিস্তার হয়।
সেইগুলো হতে লাগলো। এবং সব থেকে আমার দিক থেকে যেটা সব থেকে ভালো হলো, যে জিনিসটা আমার ছোটোবেলার থেকে সব থেকে প্রিয় কাজ ছিল, অর্থাৎ অভিনয় করা, আমাদের বাড়িতেই সেটার খুব উৎসাহ ছিল, সেইটের মানে অনেক বিস্তার পেল। অর্থাৎ কলকাতার থিয়েটার দেখতে আরম্ভ করলাম আচ্ছা। এবং শিশির কুমার ভাদুরীর থিয়েটার দেখলাম। এবং 3-4 বছরের মধ্যে যখন আমি বিএ পড়ছি, গ্র্যাজুয়েশন করছি, তখন মোটামুটি মনস্থির করে নিলাম যে আমি অভিনয় করব, আর কিছু করব না। সেই জন্য তখন আস্তে আস্তে জীবনটাকে সেই ছকে সাজাবার চেষ্টা করতে লাগলো। এইভাবেই আর কি কেটেছে। প্রথম কি শুরু থিয়েটার দিয়ে? হ্যাঁ, একদম প্রথম শুরুটা তো থিয়েটারই। আমি শিশির কুমারের সঙ্গে অভিনয় করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, কিন্তু বেশ তাড়াতাড়ি ওই কলেজে থাকতেই আমরা কলেজের শেষের দিকে পথের পাঁচালী মুক্তি পেল এবং সেটা আমার কাছে ভীষণই একটা নিজের ব্যক্তিগত ধ্যান ধারণার একটা পরিবর্তন এনে দিল। অর্থাৎ আমি তার আগে অবধি অধিকাংশ থিয়েটারের লোকের মতন খুব ভুলভাবে ভাবতাম যে সিনেমাটা কোনো জিনিসই নয়, থিয়েটারই সব। ভালো না। হ্যাঁ, যেন সিনেমাটা খুব সোজা এই ধরনের। পথের পাঁচালী দেখে বুঝতে পারলাম যে সিনেমা কোথায় যেতে পারে এবং সেই দিক থেকে তো ভারতীয় সিনেমার কেন এইসব অঞ্চলেরই তো এটা একটা বিপ্লব বলা যায় প্রায় সিনেমার ক্ষেত্রে। এবং তারপরের ছবি অপরাজিত, ওরই সিকুয়েল, সেইটার জন্য সত্যজিৎ রায় আমাকে দেখেন প্রথম, ওরই এক অ্যাসিস্ট্যান্ট। এটা জানতে চাই। সেটা খুব মজার। সেটা এটা মানে বলো। আমি একদিন বাড়ি থেকে বেরোচ্ছি, হঠাৎ দিকে আমার এক বন্ধু আসছে, তো বলে, কোথায় যাচ্ছিস? আমি বললাম যে কফি হাউসে যাচ্ছি, চল আড্ডা মারবো। সেদিকে আমায় আজে বাজে কথা বলে আটকে রাখছে, আমি বুঝতে পারছি না প্রথমে। তারপর দেখলাম সে ওপাশের ফুটপাতে কারোর সঙ্গে একটা দৃষ্টি বিনিময় করছে। তখন আমি ধরে ফেলেছি। আমি বললাম, ও কে রে? তখন বললো, এইবার তোকে বলি শোন, সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট নিত্যানন্দ দত্ত ওর নাম, ও আমার বন্ধু, ওরা এই অপরাজিতের জন্য অপু খুঁজছে, তুই তো আমি জানি অভিনয় ভালোবাসিস, কিন্তু তোর তো সিনেমা সম্বন্ধে ভীষণ নাক তোলা, তুই যাবি? আমি হ্যাঁ, সত্যজিৎ রায়ের কাজে যদি লাগে তো নিশ্চয়ই যাবো। তো গেলাম, কিন্তু আমি নির্বাচিত হইনি, কেননা আমি তখন ওই চরিত্রের জন্য একটু বড় ছিলাম, আরেকটু আমি বয়স হয়েছে তখন। কিন্তু পরে শুনেছি যখন উনি তৃতীয় ভাগ করলেন অপুর সংসার, তখন উনি আমাকে ডেকে নিলেন এবং অনেক পরে জানতে পেরেছিলাম যে আমাকে দেখে উনি স্থির করেছিলেন যে তৃতীয় ভাগ করা যায়, এইখানে কাউকে পাওয়া গেছে যে যুবক অপুর চরিত্রে অভিনয় করতে পারবে। আচ্ছা, তো তোমার ছবি শুরু অপুর সংসার। অপুর সংসার দিয়ে। আচ্ছা, দারুণ ব্যাপার। তারপরে আর কি, তারপর তো আর ফিরে তাকাতে হয়নি। সম্ভবত আর ফিরে তাকাতে হয়নি, কিন্তু সেটা একদিক থেকে যেমন ঠিক ভালো, খুব মানে কি বলবো, অন্য ভাবতে পারে অনেকে যে আমি খুব ভাগ্যবান, তেমনি সেটা আবার খুব কঠিন এবং কষ্টের পরীক্ষার মধ্যেও নিয়ে যায়। অর্থাৎ when you enter on top, then you have to remain on top for so long. Yes, that And is that's very a difficult. very hard struggle. আমি তুমি আর For so long. তুমি That And is that's very a difficult. very hard struggle. মানে ওই জায়গাটায় মেইনটেইন করাটা। ওইটা মেনটেন করা, ওই জায়গাটায় থাকা, এবং সব সময় মনে হতো যেন আমি এর যোগ্য থাকি, আমি অযোগ্যভাবে জায়গাটা অধিকার করে তো থাকতে পারি না। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে সেরকমভাবে থাকা যায়ও না। যদি না তুমি তোমার কাজের যোগ্য হও, তাহলে একদিন না একদিন ইন্ডাস্ট্রি এবং জনসাধারণ তোমায় ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, এই জায়গাটা মানে সবাই খুব নির্মম। হ্যাঁ, একদম নির্মম, এবং নির্মম হওয়াটাই ভালো বোধহয়। তাহলে তুমি তোমার কাজের উৎকর্ষের জন্যে তুমি আরও যত্নবান হবে, আরও পরিশ্রম করবে, আরও কষ্ট করবে। তাহলে সবই যদি সহজে পাওয়া যায়, নাম, খ্যাতি, অর্থ, তাহলে তো কোনো কিছুর কোনো মূল্য থাকে না। তা তো একেবারেই ঠিক। এরপরে তোমার পরম্পরা যে ছবিগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে একটু বলো। দেখো, একবার যখন ছবির জগতে এলাম তখন এবং নাম করলাম এবং দর্শক আমাকে পছন্দ করলো, আমাকে গ্রহণ করলো, তখন আর তো ফিরে তাকাবার এমনি প্রশ্ন ওঠে না, কারণ আমি তার আগেই মনস্থির করে নিয়েছিলাম যে আমি অভিনয় কি পেশা করব। আমার খুব পরম সৌভাগ্য যে আমার দ্বিতীয় ছবি আমি কাজ করলাম তপন সিংহের সঙ্গে। আচ্ছা। এবং তপন সিংহ একজন এমনই পরিচালক যিনি অভিনয় ভালোবাসেন। আচ্ছা। এবং মানে ডিসিপ্লিন অফ অ্যাক্টিং সেইটাই ওর ভালো লাগে, উনি সেই বিদ্যাটাই পছন্দ করেন। ওর কাছে যে কত কিছু শিখেছি তার ঠিক নেই।
এবং পরপর ওর সঙ্গেও ছবি করেছি। এই কিছুদিন আগেও একটা ছবি ওর সঙ্গে করলাম। এখনও ওর কাছ থেকে আমার শেখার আছে মনে হয়। এই সত্যজিৎ রায় এবং তপন সিংহ এরা দুজনে একদিক থেকে খুব তুলনীয় বটে, কারণ এরা দুজনেই প্রচুর ছবি করেছেন এবং কোনোটাতে নিজেদের রিপিট করেননি। একটা ছবি আর একটা ছবির মতন নয়, হ্যাঁ হ্যাঁ কেবল নতুন নতুন বিষয় নিয়ে কাজ হ্যাঁ, করেছেন। হ্যাঁ। আর তপনদার একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস লাগে আমার, যে তপনদা কিন্তু মেইন স্ট্রিমেই ছবি করতেন প্রথম থেকেই, যে খুব একটা আর্টিস্টিক ছবির দিকে তাকে আমরা পেয়েছি তা নয়, কিন্তু ক্রমশ যত দিন গিয়েছে উনি তত সিরিয়াস থেকে সিরিয়াস তর ছবি করেছেন এবং বহু নতুন নতুন ছেলে মেয়েদের উপহার দিয়েছেন এই ইন্ডাস্ট্রিকে। সেই জন্যই তপনদার কাছে দ্বিতীয় ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি বলবো যে আমার 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 ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়েছে। এবং তখন তারপর থেকে সকলের সঙ্গেই কাজ করেছি, যত ইম্পর্টেন্ট ডিরেক্টর তখন ছিল, একমাত্র ঋত্বিক ঘটক ছাড়া প্রত্যেকের হ্যাঁ, সঙ্গেই আমি এটাই কাজ জিজ্ঞেস করতে করেছি। চাচ্ছিলাম। হ্যাঁ, মৃণাল সেন, অজয় কর, তরুণ মজুমদার, প্রত্যেকের সঙ্গে অনেকগুলোই করে ছবি করেছি। ঋত্বিক অবশ্য সামহাও হয় না অনেক সময় লাইনে, যে কথা হয়েছে, কাজের কথা হবে হবে করেছে অথচ হয়নি, বড্ড তাড়াতাড়ি তো চলে গেলেন, বড় তাড়াতাড়ি চলে বড্ড তাড়াতাড়ি চলে গেলেন ঋত্বিক ঘটক। আর একটা জিনিস ছিল, বোধ হয় আমিও খুব প্রখর ছিলাম নিজে অল্প বয়সে, তখন তো কম বয়স, অল্পতেই যুদ্ধে মেতে যাওয়ার বয়স, তো সেই জন্য এক হিসেবে বোধহয় ভালোই হয়েছে। ঋত্বিকদার ছবি আমি যতটা অ্যাডমায়ার করি, ওকে মানুষ হিসেবে আমার সঙ্গে নিশ্চয়ই ঝগড়া বেঁধে যেত কাজ করতে গেলে। হ্যাঁ, এটা আমার তোমাকে প্রশ্ন করার ইচ্ছে আছে। হ্যাঁ, তুমি মানুষ সৌমিত্র কিরকম? আমি কি মানুষ সৌমিত্রের নিজে বিচারক হতে পারি? আমি তো হতে পারি না। না, একটু তো আত্মসমালোচনা করতে হয়, আত্মবিশ্লেষণ করতে হয়। দেখো, আমার ভিতরে ভয়ঙ্কর বিপরীত সব জিনিস আছে। আমি অত্যন্ত ইমোশনাল, আবার অত্যন্ত প্র্যাকটিক্যাল। আমি প্র্যাকটিক্যাল মানে হিসেবই নই, সেটা কিরকম আমার ধাতের মধ্যেই নেই, কিন্তু যা মাটিতে পা নেই, উদ্ভট সমস্ত ভেবে যাচ্ছি, সেই রকম লোক আমি নই। একটাই জিনিস বলতে পারি, প্রত্যেক মানুষ দোষে গুণে মানুষ, আমিও সেই রকম। আমার সব দোষ সকলের কাছে হয়তো প্রকাশ পায় না, যারা আমার সঙ্গে থাকে তারা হয়তো দেখতে পায়, কিন্তু এইটুকুন বলতে পারি যে আমার মনোভাবের দিক থেকে পৃথিবীকে দেখার, মানুষকে দেখার পেছনে কোনো ভণ্ডামি নেই, এবং সেখানে মানুষকে ভালোবাসা ছাড়া অন্য কিছু নেই। হ্যাঁ, মানুষের সমালোচনা অনেক আমার আছে। বলা হয় যে তোমাকে বা তুমি ফেলুদার কাছে খুব কাছাকাছি নাকি, মানে মানুষ সৌমিত্র বা পুলুদা, যেটা আমি জানি তোমার ফেলুদার কাছাকাছি কতটা জানি না, এটা একটা প্রায় ফেলুদা তো একটা কাল্ট ফিগার হয়ে গিয়েছে। সেখানে আমাকে বহু মানুষ, আমার অল্প বয়সী মানুষেরা, কিশোর কিশোরীরা, তারা অনেকে ফেলুদা বলেই আমাকে ডাকেন, চিঠি লেখেন, সেরকম আমি জানি। কিন্তু আমার মনে হয় যে ফেলুদার ভেতরে যে অনুসন্ধিৎসু মানুষটা রয়েছে, সেটি তো আসল, সেখানে হয়তো আমার সঙ্গে তার একটু মিল আছে, কিন্তু তার থেকেও বেশি মিল বোধহয় ফেলুদার, যিনি ফেলুদার স্রষ্টা তাঁর। আসলে ওই ফেলু এবং শঙ্কু ও দুটো চরিত্রই আমার কিরকম মনে হয় সত্যজিৎ রায়েরই একটা রিফ্লেকশন। আমি, তুমি আর For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.